একটা জিনিস আপনারা খেয়াল করেছেন, পুতিন ভারতবর্ষে এলো ঠিক তার আগে থেকে এবং তার থাকা সময়ে ভারতবর্ষে ঘটে গেল অন্য কিছু ঘটনা। অর্থাৎ ভারতের বিমান পরিষেবায় ইন্ডিগোর বিমান একের পর এক বাতিল। বিমান বাতিলের খবরটা আন্তর্জাতিক মিডিয়ায় বেশিভাবে চাউর হলো, আর সেই জায়গায় অনেকটাই নিচু স্তরে নেমে গেল পুতিনের ভারত সফর। এটা কি সত্যি কাকতালীয় ব্যাপার, নাকি এটা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে যাতে ভারতের ভেতর যখন পুতিন এলো সেই খবরটা বেশি মাত্রায় চাউর না হয়? কি মনে হয় আপনাদের, বলুন তো? চলুন এটা নিয়েই আজকে একটু সন্ধান করে দেখি যে ঠিক এর পেছনে কি হাত রয়েছে। এটা কাকতালীয় নাকি ষড়যন্ত্র? নমস্কার, আমি শান্তনু। এনটিভি ডাব্লিউবিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। ইন্ডিগোর বিমানগুলি ব্যাপকভাবে বাতিল হতে দেখেছেন আপনারা এই কয়েকদিনে। দেশ জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি, বহু মানুষের জীবনে ভয়াবহ কিছু ঘটে গিয়েছে। বহু মানুষের জীবনের আশা আকাঙ্ক্ষা প্রায় নষ্ট হয়ে গিয়েছে। পুতিন এলো আর সারা বিশ্বকে চমকে দিয়ে ভারতের এই ঘটনা ঘটল। বিশ্বের নজরকে ঘুরিয়ে দেওয়ার জন্যই এই ঘটনা ঘটানো হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। আগে হ্যাঁ, এটাই আপনাদের জানাবো যে এটা কাকতালীয় বিষয় নয়। এর পেছনে ঠিক কোন দেশ রয়েছে আলোচনা করলেই আপনারা বুঝতে পারবেন। আমিও বোঝার চেষ্টা করব। 2020 সালে যখন ট্রাম্প ভারতে এসেছিলেন, মনে করে দেখুন, সেই সময় দিল্লিতে দাঙ্গা শুরু হয়ে গিয়েছিল এবং সেই দাঙ্গার আকার এত বেশি ছিল যে ট্রাম্পের সফর পর্যন্ত ব্যাহত হয়। এটা জানেন আপনারা। আর এরপর যখন পুতিন ভারত সফরে এলো তখন দেখলেন যে ইন্ডিগোর বিমানগুলি ব্যাপকভাবে বাতিল হতে চলল। এটা কাকতালীয়? আজ্ঞে নয়। তার কারণ হচ্ছে, কেন হঠাৎ করে ইন্ডিগোর বিমান বাতিল হতে চলল? প্রথমত যে দৃষ্টি আমাদের দিকে ঘোরানো হয়েছে সেটা হচ্ছে সরকারের একটি নীতি। অর্থাৎ বিমান চালানোর সঙ্গে যারা জড়িয়ে আছেন, যেমন পাইলট, কেবিন ক্রু, তাদেরকে সরকার একটু শিথিল করতে চেয়েছিল যাতে তারা একটু বিশ্রাম নিতে পারে। নতুন নিয়মে মানে FDTL, ফ্লাইট ডিউটি টাইম লিমিট নামে বেশ কিছু নিয়মের পরিবর্তন এনেছে। এটা একেবারে আন্তর্জাতিক নিয়মের সঙ্গে খাপ খাইয়ে 2019 সাল থেকে পাইলটরা এটা নিয়ে আন্দোলন করে আসছে। তারা বারংবার দাবি তুলছিল যে তাদের অতিরিক্ত পরিশ্রম হয়ে যাচ্ছে, তাদের বিশ্রাম দেওয়া হচ্ছে না। সরকার তাদের আবেদনে সাড়া দিয়ে তাদেরকে বিশ্রাম দেওয়ার জন্য বেশ কিছু উদ্যোগ নিয়েছে। গত বছর সরকার তাদের এই সিদ্ধান্ত নিয়েছে এবং বেশ কিছু পরিবর্তন নিয়ে এসেছে। সিদ্ধান্তটি 2024 সালে, কিন্তু 2025 সালে দুটি ধাপে এটাকে কার্যকর করা হয়েছে। প্রথম ধাপটি ছিল মে মাসে, দ্বিতীয় ধাপটি ছিল বা চূড়ান্ত ধাপ ছিল সেটা হচ্ছে নভেম্বর মাসে। আর চূড়ান্ত ধাপটি বাস্তবায়িত হওয়ার সময় বেশ কিছু জিনিস সামনে এসেছে। কি কি সেটাও একটু জেনে নিই। ক্রু যে সমস্ত কর্মীরা রয়েছে তারা সপ্তাহে 48 ঘন্টার বিশ্রাম নিতে পারবে। আগে কত ছিল? আগে ছিল মাত্র 36 ঘন্টার বিশ্রাম, অর্থাৎ বিশ্রামের সময়টা কিছু বেড়েছে। এবারে রাতের ডিউটির কথা বলি। রাতের উইন্ডোটি রাত 12টা থেকে পরিবর্তন করে 6টা করা হয়েছে। আগে যেটা ছিল রাত 12টা থেকে 5টা। রাতের ডিউটি মানে রাত্রি 12টা থেকে ভোর 6টা পর্যন্ত হবে। এবং আরেকটি পরিবর্তন হয়েছে যে সপ্তাহে 6 বার রাতে আগে ওড়াতেন পাইলটরা, মানে সপ্তাহে 6 বার অনুমতি ছিল রাতে অবতরণ করার জন্য। এখন অবশ্য এই উড়ান মাত্র 2 বার করা হয়েছে এবং উপরন্তু বলা হয়েছে পাইলটরা দিনে সর্বোচ্চ 8 ঘন্টা ওড়াতে পারবে, পুরো 24 ঘন্টায় 10 ঘন্টা পর্যন্ত। এই নিয়মগুলি পাইলটদের জন্য এবং ক্রুদের জন্য বিশ্রাম প্রদান করার জন্য তাদের যাতে বেশি পরিশ্রম না হয় এই ব্যাপারটি দেখেছে সরকার। কারণ ক্লান্ত হয়ে গেলেই বিপদ হতে পারে, মন বিক্ষুব্ধ হয়ে যেতে পারে, ঠিকঠাক ঘুম না হলে চাপের সময় ভুল সিদ্ধান্ত নিতে পারে তারা। সেই কারণেই এই বিশেষ বিশ্রাম তাদেরকে দেওয়া হয়েছে।
এই সমস্যাটি হঠাৎ ডিসেম্বর মাসে দেখা যায়নি, যদিও নভেম্বরের দিকে খেয়াল করে দেখুন ইন্ডিগোর অনেক ফ্লাইটই কিন্তু বাতিল ছিল। এটা ক্রমাগত হয়ে আসছে এবং ধীরে ধীরে এটার পরিমাণ বাড়তে থাকে। ডিসেম্বর হঠাৎ প্রচুর পরিমাণে ফ্লাইট বাতিল হতে দেখতে পাওয়া যায়। নভেম্বর মাসে মোট তাদের 1200টি ফ্লাইট বাতিল ছিল এবং যার মধ্যে 755টি ফ্লাইট বাতিল হয়েছিল শুধুমাত্র এই নিয়মের কারণে। গত 2-3 দিন ধরে এত ফ্লাইট বাতিল হয়েছে যাতে দেখে মনে হচ্ছে যে এটা একটা ষড়যন্ত্রই। এবং ইন্ডিগো 2006 সালে তাদের প্রথম যে বিমান পরিষেবা সেটা শুরু করে মাত্র 3 জন লোক নিয়ে এবং একটি বিমান নিয়ে। তারপরে বর্তমান সময়ে এখন প্রায় 470টি নিজস্ব বিমান রয়েছে, অন্যান্য বিমান তারা ভাড়াটারা নেয় এবং এই উড়ানে বর্তমান এবং এই সময় গোটা ভারতবর্ষ জুড়ে উড়ানের প্রায় 64% তাদের দখলে। ইন্ডিগো প্রতিদিন প্রায় 2700টি বিমান পরিচালনা করে, যার মধ্যে প্রায় 94টি অভ্যন্তরীণ এবং 43টি আন্তর্জাতিক এই পরিষেবা তারা প্রদান করছে। এর আগে কর্মীদের বেশি কাজ করিয়ে তারা সাশ্রয় করত বেশি টাকা। ভারতের নতুন নিয়মে এইবার তারা কর্মীদের বিশ্রাম দিতে বাধ্য হচ্ছে, কিন্তু তাদের কর্মী সংখ্যা কম। এই কর্মী সংখ্যা কমের কারণেই কিন্তু বিমানের ঘাটতি ক্রমাগত হারে বাড়ছে, বিমান উঠছে না আর। এবং তার সঙ্গে রয়েছে জিপিএস প্রুফিং এর সমস্যা। শুধুমাত্র এই ইন্ডিগোর ফ্লাইটেই কিন্তু সর্বাধিক জিপিএস প্রুফিং দেখতে পাওয়া যায়, মানে বাইরে থেকে সিগন্যালকে নাড়াচাড়া করে দুষ্কৃতীরা, যার ফলে তাদের ফ্লাইট ডিলে, তাদের ফ্লাইট উঠতে বড় ধরনের সমস্যা হয়। অপারেশন সিন্দুরের সময় আপনাদের মনে আসে ঠিক মে মাসের সময়, তখন দেশের বেশ কিছু বিমানবন্দর তারা সেলভি নামক একটি সংস্থাকে কাজ করতে দিতে রাজি হয়নি। সেলভি সংস্থা কোথাকার? সেটা তুর্কির সংস্থা এবং কোম্পানি বলেছিল যে এই সংস্থাকে দিয়ে আমরা আর কোনো কাজ করাবো না এবং বেসরকারি বিমান চলাচলের বিভাগ তাদেরকে সরিয়ে দিয়েছিল। এটা দেখেছিলেন আপনারা। কিন্তু আমাদের এই ইন্ডিগো তারা টার্কিশ এয়ারলাইনের সঙ্গে অংশীদারিত্বে কাজ করে চলে আসছে। সরকার এদের বলেছিল যে তোমরা টার্কিশ এয়ারলাইনের সঙ্গে তোমাদের যা কিছু আছে সব কিছু ত্যাগ করো। তারা বলেছিল ঠিক আছে আমরা ত্যাগ করে দেবো, হঠাৎ করে তো হবে না, আমাদের সময় দেওয়া হোক। তখন সরকার বলে ঠিক আছে তোমাদের আমরা সময় দিচ্ছি আগস্ট মাস পর্যন্ত, এবং আগস্ট মাস চলে গেল। তারপরে দেখতে পাওয়া গেল যে এরা এই টার্কিশ এয়ারলাইন্সের সঙ্গে কোনো সম্পর্ক ছেদই করেনি এবং টার্কিশ এয়ারলাইন এদের সঙ্গে এতটা ঘনিষ্ঠ যে এরা এদের বিমান ব্যবহার করে, ওরা ওদের বিমান ব্যবহার করে। এমন এয়ারলাইন্সের যে স্টাফ তাদের রয়েছে সেইগুলোকেও তারা স্থানান্তরণ করে এবং এরা এমনভাবে ভারতের ভেতরে ঢুকে বসে আছে যে এদের হাতে সমস্যা তৈরি হওয়াটা খুব স্বাভাবিক। সরকার যখন দেখলো তখন বুঝতে পারলো যে এই বিমান পরিষেবার যে সংস্থাটি রয়েছে এর ভেতরে কিভাবে তুর্কি ঢুকে রয়েছে এবং এটা কাকতালীয় কখনোই নয়। এইটাই মনে করা হচ্ছে যে এর পেছনে তুর্কির হাত থাকার সম্ভাবনাটা সর্বাধিক এবং পুতিন যখন দেশে ঢুকলো তখন থেকে এদের বদমাইশি শুরু হয়ে গিয়েছে। একের পর এক বিমান স্তব্ধ হয়ে গিয়েছে। শুধুমাত্র নিয়মের বেড়াজারে নয়, এরা জিপিএস প্রুফিং পর্যন্ত করেছে যাতে বিমান উঠতে না পারে। এটা শুধু টার্কিশ এয়ারলাইন্সের সঙ্গে যোগ যাদের রয়েছে তাদেরই বিমানে হয়েছে, কিন্তু এটা মানবেন। সুতরাং বোঝা যাচ্ছে যে কাণ্ডটা ঠিক কোন জায়গায় পৌঁছচ্ছে। যে বিমান পরিষেবা দেশের প্রায় 64% বিমান পরিষেবার অংশীদারিত্ব এককেন্দ্রিক ভাবে চালাচ্ছে, সেই ক্ষেত্রে এটা হওয়াটাই স্বাভাবিক এবং ভারতের আগেই নজর দেওয়া উচিত ছিল এদের উপর। এদের উচিত ছিল আরো পরিমাণ কেবিন ক্রুকে নিয়ে আসা, যোগদান করানো, তবে এই সমস্যার সমাধান হতো। এটা আজকে বিমানে হলো, কালকে টেলিকম যোগাযোগ ব্যবস্থায় হবে না কোনো মানে নেই। কারণ বর্তমান সময়ে আপনারা সবাই জানেন যে দুটি টেলিকম সংস্থা গোটা ভারতবর্ষ জুড়ে বৃহৎ আকারে পরিষেবা দেয়। আর এই দুটি টেলিকম সংস্থা যদি কোনোভাবে বসে তাহলে আমার বা আপনার অবস্থাটা কি হবে একবার ভেবে দেখে নিন।
ওই একটা কোম্পানির উপরে নির্ভরশীল বা দুটি কোম্পানির উপরে নির্ভরশীল, এটা হতে গেলে গোটা দেশটাকে বন্ধ করে দেওয়াটা খুব সহজ হয় দস্যুদের ক্ষেত্রে। এবং যারা বাইরের শত্রু রয়েছে, ভারতকে এই বিষয়টিও ভাবতে হবে, মনোপলি বিজনেস যারা করছে তাদেরকে সরিয়ে দিয়ে অন্য বিজনেস যারা করে তাদেরকেও আনতে হবে। ওই একটার উপরে নির্ভর করে থাকলে এই সমস্যাটাই হবে। 64% বাজার এরা দখল করে রেখে দিয়েছে, অথচ এরা আমাদের শত্রু তুর্কিকে নিয়ে ব্যবসা করছে। তুর্কি তো এই ঘটনা ঘটাবেই। যাই হোক, আজকের প্রতিবেদন আপনাদের ঠিক কিরকম লাগলো অবশ্যই জানাবেন। আর তারই সঙ্গে আপনাদের কি মনে হয়, এটা কাকতালীয় না এর পেছনে বড় ধরনের ষড়যন্ত্র রয়েছে? কি মনে হয় আপনাদের অবশ্যই জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।